করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। কাল দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন এয়ার অ্যাম্বুলেন্সে। গাজীপুরে দুর্বৃত্তের হামলায় হাসনাত আব্দুল্লাহ আহত। আওয়ামী সন্ত্রাসীদের বিচার না হওয়ায় হামলা, দাবি আদিবের। এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $22 মিলিয়ন ছাড়িয়েছে, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলছে বাংলাদেশ ব্যাংক। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর বিষয়ে বাংলাদেশ সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান। নিরাপত্তা উপদেষ্টা বলেন, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা কখনো কাম্য নয়। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, আমরা এখনও কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর দুটি দিক রয়েছে, একটি হলো অধিকার, অন্যটি হলো নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। উপদেষ্টা আরও বলেন, স্থায়ী সমাধানে মিয়ানমারের সামরিক জান্তা, আরাকান আর্মি এবং জাতীয় ঐক্য সরকার এই তিন পক্ষকেই যুক্ত হতে হবে। গত 16 বছরে গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যম কিভাবে কাজ করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রধান কার্যালয়ে সাহসী নতুন বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রূপরেখা বিষয়ক আলোচনা সভায় কথা বলেন তিনি। দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে যে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী, সেটা হচ্ছে আমাদের এখানে মিডিয়া। সুতরাং সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে। জাস্ট হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি, এটা আমি মনে করি না। এইটা তো আমাদের সবার বাস্তবতা ছিল, বাংলাদেশ সবাই ফ্যাসিবাদের অধীনে ছিল। তো আমি মনে করি যে এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলে, স্টেকহোল্ডারদের সাথে, এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা সব ততটুকু চেষ্টা করব। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, রাতারাতি কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, গণতন্ত্র চর্চার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, আর এই স্বাধীন গণমাধ্যমের মাধ্যমে গণতন্ত্র পূর্ণতা পায়। জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদিনের শাসন ব্যবস্থা 5 সাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে 6 মে নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, কাতারের আমিরের দেয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বাসিত। খালেদা জিয়াকে অভ্যর্থনা দিতে সবাই প্রস্তুত। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এনসিপি নেতারা। এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে বলেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। এতে হাসনাত আহত হয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গাজীপুর থেকে ফেরার সময় সন্ধ্যা 7টার দিকে হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। 10 থেকে 12টি বাইকে ধাওয়া করে তার গাড়িতে হামলা করা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে তার শরীরেও আঘাত লাগে। অভ্যুত্থানের মূল নেতাদের উপর সন্ত্রাসীদের এরকম হামলা উদ্বেগজনক এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনও বিচারের আওতায় না আনায় এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে বলে তিনি বলেন। স্বজনদের কাছে পাঠানো প্রবাসীদের আয়ের অর্থ আগের মাসের রেকর্ড ছাপিয়ে না গেলেও রেমিটেন্স পাঠানোর হারে উৎফলন বজায় রয়েছে। সদ্য শেষ হওয়া এপ্রিলে দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, যা আগের বছরের একই মাসের চেয়ে 34.80% বেশি। ব্যাংকিং চ্যানেলে এপ্রিল প্রবাসীদের $3 বিলিয়ন রেমিটেন্স পাঠানোর তথ্য রোববার দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আগের বছর একই মাসে রেমিটেন্স এসেছিল $2.04 বিলিয়ন। এক বছরের ব্যবধানে রেমিটেন্স আসা বেড়েছে 34.80%। এর আগের মাস মার্চে রোজার ঈদকে ঘিরে প্রবাসীরা $3.29 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন, যা একক মাসের হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ। দেশের ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল 2024 সালের ডিসেম্বরে, $2.64 বিলিয়ন। এই হিসাবে সদ্য সমাপ্ত এপ্রিলে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা দ্বিতীয় সর্বোচ্চ। সিলেটের গোয়াইনঘাটে হাদারপাড় বাজার এলাকা থেকে 190 বোতল ফেন্সিডিল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 190 বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ ইউসুফ আলী এবং কামাল হোসেন নামে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 9। এ সময় 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরের হিলি মাঠপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় 2 জন আহত হয়েছেন। এর মধ্যে জিয়াউর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ভুক্তভোগী সুখী বেগম বাদী হয়ে হাকিমপুর থানায় 35 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগ, জিয়াউর রহমানের নেতৃত্বে 30 থেকে 35 জন তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে যায়। টাঙ্গাইলের মধুপুরের মহিষপাড়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি 40 লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। রাতে কারখানার 2 নিরাপত্তা কর্মীকে অস্ত্র ঠেকিয়ে অন্তত 15 জন ডাকাতি করে। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ শীর্ষ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এই ঘটনায়
আমরা জেলা বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন এবং মর্মাহত। এই ঘটনাটা তারা ঘটিয়েছে যে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হোক। যে ধরনের কার্যক্রম তারা করছে তারা ডাকাতির পর্যায়েই পড়ে। আমরা ডাকাতি মামলা রুজু করেছি, আমরা 395 যেটা বলে 395, 97 ধারা আমরা রুজু করেছি। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে, আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। সর্বোচ্চ মানে তদন্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আর কি। কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানার কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে তাদের স্বার্থ হাসিল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতা আনিসুর রহমান তোলা ব্যাপারীর বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগ তোলে, যা মিথ্যা এবং ভিত্তিহীন। এই ঘটনার বিচার দাবি করেন তারা। এ ঘটনায় কচাকাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তোলা ব্যাপারী। ধরনের লেখালেখি করতেছে ফেক আইডি আর কি, যেটা আনিসুর রহমান তোলা ব্যাপারীকে নিয়ে, সেটা হলো একটা ব্যক্তি হ্যায় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করতেছে। আইন বহির্ভূত কোনো কথা উনি বলেন, বরং উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং উনি বলছেন ন্যায়সঙ্গত কথা বলেছেন। আমি শুধু এতটুকু বলবো যে সে আমাদের সাথে যখন মেশে তখন অত্যন্ত ভালোভাবেই মেশে এবং তার সাথে আমাদের সম্পর্ক ভালো আছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাকে প্রতিপক্ষ ভেবে আমার রাজনৈতিক ক্যারিয়ার তথা ব্যক্তিগত এবং পারিবারিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানান অভিযোগ উপস্থাপন করে আছে। এ সমস্ত অভিযোগের সাথে আমি আপনাদের সহযোগিতে এতটুকু আমি আশ্বস্ত করতে চাই, আমি এবং আমার রাজনৈতিক কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে, দখলদারিত্ব, চাঁদাবাজি, কোনো অসামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, এটা আমি দীর্ঘকণ্ঠে বলতে পারি। তার বিরুদ্ধে আমার কাছে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তার চাঁদাবাজি সংক্রান্ত বা তার অন্যায় দখল বা তার হাট দখল, বাজার দখল, এই সংক্রান্তে আমার কাছে কেউ মৌখিকভাবে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি। রংপুরের তারাগঞ্জ উপজেলার উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের বিভিন্ন খাতের টেন্ডার ছাড়াই করা হচ্ছে কোটি কোটি টাকার কাজ। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। স্থানীয়দের অভিযোগ, টেন্ডার ছাড়াই একই ব্যক্তিকে দেয়া হচ্ছে একাধিক প্রকল্প, ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এলজিইডির উপসহকারী আবু হুরায়রা বলেন, ঠিকাদার দুলাল, তবে উপজেলা নির্বাহী অফিসার নিজেই কাজ করেন। এ বিষয়ে ঠিকাদার দুলালের সাথে কথা হলে তিনি জানান, বরাদ্দের বিষয়ে তার কিছুই জানা নেই। উপজেলা থেকে আমাদের টিউনো স্যার, প্রেসিডেন্ট স্যার সবাই মিলে আমাদের তারাগঞ্জ থানার কমিটি সেন্টার কাজ করতেছে। কাজটা যে কত টাকা বরাদ্দ আমরা মিস্ত্রি আমরা জানি না, কিন্তু কাজটা মূলত করতেছে ইউনো স্যার। হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে 3 কৃষকের কয়েক একর জমির বিভিন্ন সবজি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। ভোররাতে উপজেলা সদরের ছিলাপাঞ্জা এলাকার পূর্ব হাওরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আলিম, বশির মিয়া এবং খাদির ইসলাম জানান, ঋণ করে সবজি আবাদ করেছেন তারা। চলতি মাসেই সবজি বিক্রির কথা ছিল, কিন্তু একটি মহল ক্ষেতের সব সবজি গাছ কেটে ফেলে। এ ঘটনার বিচার দাবি করেন তারা। ধরা করছে দুর্বৃত্তরা, দেখেন কি করছে। আজকে দেশ বিদেশ থেকে যারা দেখবেন, আপনার কাছে আমার অনুরোধ, যে যত কান ফারেন আমার সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি বিচারটা, সঠিক বিচার চাই। কষ্ট মষ্ট করে 3-4 লক্ষ টাকা খরচ করে আমি জমিটা ঠিক করছিলাম। শত্রুরা আমার জমিটারে নষ্ট করে দিয়েছে, আর আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। গরিব মানুষ ইনভেস্ট করে কৃষি করছিল, কৃষিতে লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কাছে আমরা বিচার চাই। সিলেটের জৈন্তাপুরে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। তিনি বলেন, চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলাকৌশল এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা শামীমা আক্তার এই সভায় সভাপতিত্ব করেন।
ফেনীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা হয়েছে। সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী। উপস্থিত ছিলেন গাজী হাবিবুল্লাহ মানিক, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সহ আরও অনেকে। টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানার উদ্যোগে অসহায় বিধবা এবং দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে 1000 দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে 7ম দফায় 44টি ছাগল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নিয়ামতুল্লাহ। ঠিকানার প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, বাসাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম সহ আরও অনেকে। ঠিকানা আমার একটা ছাগল দিচ্ছে, আমি খুব খুশি হয়েছি। ছাগলটা জানি আল্লাহ আমার উন্নত করে, এটা নিয়ে যেন আমার সম্পূর্ণ হয়, সম্পূর্ণ হয়, এটা দিয়ে যেন আমার সংসারে আল্লাহ এটার বরকতে যেন আল্লাহ আমার খুব আইনতে আমি যেন ভালোভাবে খাইতে অভিজ্ঞতা। আমরা এখনো বিনামূল্যে অসহায় মানুষদের ওষুধ প্রদান করি, ঘর তৈরি করে দেই। একেবারে যাদের কোনো জায়গা নাই তাদেরকে আমরা আমাদের বৃদ্ধাশ্রমে রাখি। রাজধানীর মিরপুর রূপনগরে যুব মিতাস ঘরণী উন্নয়ন সংস্থার আয়োজনে হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যালে হোমমেড খাবার নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। যুব মিতাস ঘরণী উন্নয়ন সংস্থার পরিচালক শামসুন নাহার আহমেদ মিতা জানান, 2003 সালে নারীদের স্বাবলম্বী এবং উদ্যোক্তা করার লক্ষ্যেই যুব মিতাস উন্নয়ন সংস্থা চালু করা হয়। সংস্থাটির উদ্যোগে নারীদের রান্নার প্রশিক্ষণ দেওয়া হয়। এ পর্যন্ত 7000-এর উপরে নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হয়েছে। তারা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। তার নিচে আনতেছি, এখানে বসি, কারণ ওটা আমি যদি ভালো জায়গায় এটা আমি সেটা তো করেছি। ভালো জায়গায় বলতে আমার একটা যেটা ঢাকা শহর একটা সুনাম ধন্য জায়গায় খিলগাঁয় করেছি SCHM নামে, সেটা তারা করছে। বিএনপি নেতা মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বোরহান উদ্দিন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মৃধা সহ অনেকে। সভাপতিত্ব করেন বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামসুন নাহার ভূঁইয়া বলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের দোসর মাহবুবুল আলম এবং তার সহযোগী আবু তাহের সহ তাদের লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি। তাই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী। চট্টগ্রামের 2 নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সাবেক সহসভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, বাইজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে এ সমাবেশ করা হয়। বাইজিদ থানা এবং 2 নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন বাইজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি মামুন আলম সহ আরও অনেকে। এবারে থাকছে আমাদের কৃষি। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে চলছে ধান কাটা উৎসব। নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ।
কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার। কৃষকরা বলছেন ধানের ফলন ভালো হলেও আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বৃষ্টিপাতের শঙ্কা এগোলায় ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রতিনিধি এনামুল হক মুন্নার পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। বাতাসে দুলছে সোনালী ধান। মৌসুম শুরু হয় ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন বেশ ভালো। তবে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের খবরে গোলায় ধান তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। আমাদের ফসল করা তোলার সময় কিন্তু আমরা অত্যন্ত আশঙ্কায় ভুগি এবং এর মধ্যে কষ্টের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। কোন সময় কি যে প্রাকৃতিক দুর্যোগ আসে। খারাপ হইলে তো আরো সমস্যা হইব, খারাপ হইলে তো মনে করেন পানি বৃষ্টি হইলে কাটা অসুবিধা হইব। অন্যান্য বছরের তুলনায় এবারের ফসলটা আমাদের অনেক ভালো হয়েছে। অন্যান্য বছর তো পানি থাকে, ইদানিং এই বছরটা একবারে শুকনো আছে। তো আশা করা যায় যেভাবে থাকে আর কি, তাহলে আমরা সুস্থভাবে আমরা সোনার ফসল গড়ে তুলতে পারবো। এদিকে পাকা ধান দ্রুত কর্তনে পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে, এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলি ধান কর্তন শুরু হয়। সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। কাল দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন এয়ার অ্যাম্বুলেন্সে। গাজীপুরে দুর্বৃত্তের হামলা, হাসনাত আব্দুল্লাহ আহত। আওয়ামী সন্ত্রাসীদের বিচার না হওয়ায় হামলা, দাবি আদিবের। এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $22 মিলিয়ন ছাড়িয়েছে, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলছে বাংলাদেশ ব্যাংক। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।